অনুব্রত মণ্ডল তার কথা না বললে কি করে হয় আজ, কারণ তিনি জামিন পেলেন। তার মানে তিহার থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল? না, তিনি সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা তো এখনো রয়েছে, তাই আপাতত তিহারেই থাকতে হচ্ছে। কিন্তু শর্ত সাপেক্ষে জামিন হলো বীরভূমের বীরের। তাকে বীরের সম্মান দিয়ে এখনই নিয়ে আসার সুযোগ তৃণমূলের হচ্ছে না, কারণ তিহার থেকে মুক্তি নেই এই মুহূর্তে কেষ্ট মণ্ডলের। কিন্তু শর্ত সাপেক্ষ, শর্তগুলো কি কি চলুন এই নিয়ে আরো জেনে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল নিয়ে বলার জন্য সিজার মণ্ডল, আমার সহকর্মী। সিজার, শর্ত কি কি এবং এখনো তো জেলেই থাকতে হবে? মামলা যেটা আসানসোল আদালতে ছিল, সিবিআইয়ের বিশেষ আদালতে, যেটা পরবর্তীতে ট্রান্সফার করা হয়েছিল দিল্লিতে, সেই মামলায় শীর্ষ আদালতে ডিভিশন বেঞ্চ বিচারপতি বেলা ত্রিবেদী এবং পঙ্কজ মিত্তালের তারা জামিন দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। এবং সেই জামিনের ক্ষেত্রে তার হয়ে যেটা কাজ করেছে, দীর্ঘদিন ধরে সিবিআই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি এবং অদূর ভবিষ্যতেও বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা সেই নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে তিনি জামিন পেয়েছেন, কারণ এই মামলার বাকি অভিযুক্তদের একটা বড় অংশই তারা কিন্তু জামিন ইতিমধ্যেই পেয়ে গেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার জামিনের বিপক্ষে সবথেকে বড় যে অস্ত্র ছিল সিবিআই কৌশলীর, সেটা ছিল প্রভাবশালী তত্ত্ব। দোর্দণ্ড প্রতাপশালী অনুব্রত মণ্ডল, এবং তিনি বাইরে বেরোলে গোটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে, সাক্ষীরা ভয় পাবে, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এটাই ছিল সিবিআইয়ের অস্ত্র। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আদালতও কোথাও মেনে নিয়েছে যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, এবং সেই কারণে যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যেমন পাসপোর্ট জমা রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে কোনোভাবে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারবেন না, এবং সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে যে কোনোভাবে যদি সিবিআই মনে করে সাক্ষ্য প্রমাণ প্রভাবিত করার চেষ্টা করছেন বা নষ্ট করার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল, তাহলে সিবিআই বিশেষ আদালতে এই জামিনের খারিজ চেয়ে আবার আবেদন জানাতে পারে সিবিআই। সিজার, তোমাকে ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই একটা মামলায় তিহার থেকে না বেরোতে পারলো, জামিন তো পেলেন। প্রভাবশালী, কোট আনকোট প্রভাবশালী অনুব্রত মণ্ডল, বেজায় খুশি তৃণমূল। ডক্টর শান্তনু সেন, শুনুন কি বলতেন। দেখুন, 2022 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অবধি তদন্তে শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কিভাবে মেলাইন করে, সামাজিকভাবে সম্মানহানি করে। তবে শুভেন্দু অধিকারীও মুখ খুলেছেন অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে, শুনুন। বেরোনোর কোনো সুযোগ নেই, ইডির মামলাতে আছে। এবং আমরা যেটা কনভেনশন, সিবিআই মামলাতে অনেক দিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন, এবং মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে। এই মুহূর্তে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী বলছেন আশ্বস্ত করতে চাই উনি বাইরে বেরোতে পারবেন না, কোট আনকোট বললেন। প্রদীপ্ত, শুনতে পাচ্ছেন? না, সম্ভবত প্রদীপ্ত মুখার্জির সঙ্গে উনি শুনতে পাচ্ছেন না। তবে শুভেন্দু অধিকারী বললেন যে আশ্বস্ত করতে চাই যে অনুব্রত মণ্ডল বাইরে বেরোতে পারবেন না, ইডির মামলা রয়েছে, এনআইএ মামলার কথা উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। আচ্ছা, বীরভূমের নেতারা কি বলছেন? কাজল শেখ এক সময় যুযুধান প্রতিপক্ষ অনুব্রত মণ্ডলের, এখন আবার যিনি মঞ্চে মঞ্চে কেষ্ট নাম করে বেড়ান। এই জামিনের খবরে তার রিয়াকশন দেখুন কাজল শেখ। এবার আমাদের অভিভাবক স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আসছেন,
সিবিআই মামলায় বেল হয়েছে, অল্প দিনের মধ্যে ইডি মামলাতে বেল হবে এবং তিনি আমাদের বীরভূম জেলার সিংহাসনে বসবেন এবং আমাদের নির্দেশ দেবেন। অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, সেটাই প্রমাণিত হলো। মহামান্য আদালত তাকে বেল দিয়েছেন। অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডা হয়নি। আমি তাকে অভিভাবকের মতো মানি, সম্মান করি। তিনি আমার অভিভাবকের আসনে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। কাজল শেখের কথা শুনলেন অনুব্রত মণ্ডল নিয়ে, এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ, অন্যতম রাজনৈতিক শত্রু একে অন্যের। আচ্ছা, বীরভূমের শতাব্দী রায়, তার সঙ্গেও কেষ্টমণ্ডলের সম্পর্ক যে খুব মসৃণ ছিল এমনটা শোনা যায় না। জামিনের খবরে তার কি রিয়াকশন শুনুন। খুব ভালো, খুব খুশি, কারণ আমাদের কলিগ, আমাদের সংগঠক, আমাদের দলের পুরনো মানুষ, খুব খুশির খবর যে জামিন পেয়েছে, বা একটা তো স্টেপ এগোলো, তারপরে এবার জামিনগুলো পেলে ফিরে আসবে বীরভূমে, দারুণ খবর এটা। আবার কি তাকে আমরা তৃণমূলের নেতৃত্বে দেখতে পাবো? এখন তো সে ওই পোস্টে আছে, এখন তো সে, তাকে তো বহিষ্কার করা হয়নি বা সেই পোস্ট থেকে সরানো হয়নি, নিশ্চয়ই সে সেই পোস্টে থাকবে। দেখুন, ভিতরে যাই থাক, তৃণমূল নেতারা, অন্তত বীরভূমের তৃণমূল নেতারা উচ্ছ্বসিত। তারা বলছেন দারুণ খবর, তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছেন। হবে নাই বা কেন? স্বয়ং মমতা ব্যানার্জি বলেছেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে, তবে সেই সম্ভাবনা এখনো অনেক দূর বলছে বিজেপি। শুনুন বীরভূম জেলা সভাপতি বিজেপির ধ্রুব সাহার কথা। কিন্তু কেস শেষ হয়নি, কেস চলছে, আর ইডির কেসে এখনো কেষ্টমণ্ডলকে ভিতরেই থাকতে হবে। সুতরাং যারা নাচানাচি লাফালাফি করছে তাদের না করাই ভালো। এই তদন্ত আন্তর্জাতিক গরু পাচারের সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে। সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে, এটা নিয়ে এত লাফালাফির কিছু নয়। যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। তবে অনুব্রতর জামিনে সামান্য হলেও স্বস্তি বা খুশির হাওয়া রাজ্যের শাসক শিবিরে, কিন্তু অস্বস্তি তো আরো অনেক গুণ বেড়ে গেল আজই একই দিনে। কারণ ওই বারিক বিশ্বাস রেশন দুর্নীতি মামলায় ইডি অনেক বেশি সক্রিয়, এবং এক ভ্যান ভর্তি বিএসএফ জওয়ান নিয়ে তারা আজ রেড করতে গিয়েছিলেন। কোথায়? বারিক বিশ্বাসের বাড়িতে, চালকলে বারিক বিশ্বাসের বিভিন্ন যে সম্পত্তি রয়েছে সেখানে। গরু এবং কয়লার পাশাপাশি এই বারিক বিশ্বাস কিন্তু সোনা পাচারেও অভিযুক্ত, বারবার সোনা পাচারেও তার নাম এসেছে। ইডির সূত্রে খবর, এবার জ্যোতিপ্রিয় এবং বাকিবুরের জেরাতে উঠে এসেছে এই বারিকের নাম। বারিক কে, কত বড় হনু, চলুন জানবো। আমার সঙ্গে রয়েছে অরিত্র। অরিত্র, বারিক কে, যদি এটা জানতে চাই, আজকের দিনে কত বড় মাথাকে খুঁজতে গেল, তল্লাশিতে গেল ইডি? আর দেখো, একদমই বসিরহাটের এই সংগ্রামপুরের আব্দুল বারিক বিশ্বাস, এই নামটা সাম্প্রতিক রাজনৈতিক বা অপরাধ জগতের সাথে পরিচিত নাম নয়। তার কারণ আমরা যদি এই প্রেক্ষাপট ঘেটে দেখি যে এই বারিক বিশ্বাসকে কিভাবে তার উত্থান হলো, তাহলে আমাদেরকে আরও 10 বছর পিছনে ফিরে যেতে হবে। এই সেই আব্দুল বারিক বিশ্বাস যিনি গরু পাচার, কয়লা পাচার, এমনকি সোনা পাচারের সাথেও যুক্ত ছিলেন, এবং এর আগে একাধিকবার রাজ্য পুলিশের সিআইডির হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপরে তিনি ছাড়া পান। ছাড়া পাওয়ার পরে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন বটে, তবে রেশন দুর্নীতি মামলা উত্তর 24 পরগনায় জেহারে একের পর এক সাঁড়াশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান। তাদের জেরা করে, তাদের জিজ্ঞাসাবাদ করে এরকম বেশ কিছু চালকল মালিক এবং প্রভাবশালী ব্যক্তিত্বের নাম কিন্তু উঠে এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য এই বারিক বিশ্বাস। অর্থাৎ আমি আরেকটু নির্দিষ্ট করে জানতে চাই, এই বারিক বিশ্বাস গরু পাচারে, কয়লা পাচারে, সোনা পাচারে, এবার রেশন দুর্নীতিতেও, মানে সবকটা দুর্নীতির একটা কমন লিঙ্ক এই বারিক বিশ্বাস। তাহলে তো বড় চাই 24 পরগনায় কি, মানে এই আমরা যে শাহজাহান বা অন্যান্যদের দিকে পয়েন্ট আউট করি, বারিক বিশ্বাসের কাছে কি এরা একেবারেই চুনোপুটি?
আর দেখো একদমই মোটামুটি সবকটা দুর্নীতিতেই কিন্তু যুক্ত রয়েছেন এই বারিক বিশ্বাস, এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং বারিক বিশ্বাসের যে এলাকায় বাড়ি অর্থাৎ সংগ্রামপুর, সেই এলাকাতে কান পাতলে এটাও শোনা যাচ্ছে যে শেখ শাহজাহানের উপরেও নাকি চলতেন এই বারিক বিশ্বাস, এবং স্বঘোষিত বসিরহাট এলাকার মহারাজও নাকি ছিলেন বারিক বিশ্বাস, এমনটা কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ভিতরে রয়েছেন এবং যেটা ইডি সূত্রে আমরা এই মুহূর্তে জানতে পারছি যে বেশ কিছু তথ্য, ব্যাংকের নথিপত্র, একদিকে বাড়িতে যেমন তল্লাশি চলছে ঠিক তার 200 মিটার দূরে তার যে রাইস মিল রয়েছে সেখানেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। রাইস মিলের ভিতরে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছেন, সেই গাড়িগুলিকে পরীক্ষা করে দেখছেন। মানে তল্লাশি এখনো চলছে। অরিত্র তুমি নজর রাখো, এই মুহূর্তে প্রদীপ্ত মুখার্জি, তার সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। প্রদীপ্ত, একদিকে সামান্য হলে অক্সিজেন, ডেফিনেটলি সিবিআই মামলায় জামিন পেলেন কেষ্টমণ্ডল, কিন্তু তাকে তো ধূলিসাৎ করে দিলেন বারিক বিশ্বাস। হেন কোনো দুর্নীতি নেই যার সঙ্গে বারিক বিশ্বাসের লিঙ্ক নেই। এবং তোমার যিনি রিপোর্টার অরিত্র, তিনিও বললেন যে ইতিমধ্যে সে ইডির হাতেও গ্রেফতার হয়েছে, যেমন রাজ্য পুলিশের হাতেও গ্রেফতার হয়েছে, তারপরেও সে কোনো আইনের জায়গা থেকে ছাড়া পেয়েছে। ফলে আমাদের বক্তব্য হচ্ছে যার একটা ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে, সে যেই হোক না কেন, তার তদন্ত যত 9 ঘন্টা 10 ঘন্টা, যেমন এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে 20 ঘন্টা জেরা হয়েছে, যাই হোক না কেন বাবা, সামনে তথ্য আনো। তোমরা এত কিছু দেখিয়েছো, গরু পাচার মামলায় দেখিয়ে দিয়েছো অনুব্রত মণ্ডলের মতন বড় চোর কেউ নেই, তারপরেও অনুব্রত মণ্ডল জামিন পাচ্ছেন, তুমি আজ অব্দি প্রমাণ করতে পারছো না। অন্তত এই টিভি ডিবেট যেগুলো রেগুলার চলতে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের বয়স বেড়ে যাচ্ছে এক বছর করে, এই জায়গা থেকে স্টপ করা হোক, করে যে দোষী তাকে চূড়ান্ত শাস্তি দিয়ে অন্তত একটা নিদর্শন তৈরি করা হোক যে না, ক্রিমিনালের বিরুদ্ধে। বুঝতে পারলাম না, বারিক বিশ্বাসদের পাশে রয়েছে তৃণমূল না বারিক বিশ্বাসদের বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, কোনটা বলছেন? এটা দোষীদের, যেই দোষী তার বিরুদ্ধে আমরা কথা বলছি, যে অন্যায়কারী তার বিরুদ্ধে আমরা কথা বলছি, সেটা বারিক বিশ্বাস হোক বা যে কেউ হোক, আমাদের তাতে যায় আসে না। তৃণমূল খুব পরিষ্কারভাবে এই জায়গাটায় বলে রেখেছে, বারংবার বলছে, তোমরা বারবার দেখিয়েছো, আমরা সে ছোট থেকে বড় প্রত্যেককেই, যেমন কুন্তল বলো বা অন্যান্য যাদের কথাই বলো, আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। সেই শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আজকের এই গোস্বামী বাবু, যাদের ওই জমি কেলেঙ্কারিতে সরিয়ে দেওয়া হয়েছে দলের জায়গা থেকে, পার্থ চ্যাটার্জি এখনো জেলে রয়েছে। সেটাও সিলেক্টিভ, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আসবো আবার, প্রদীপ্ত প্লিজ সঙ্গে থাকুন। আমরা এক্ষুনি কাজল শেখের বক্তব্য শোনালাম, উনি বললেন উনি এখনো জেলা সভাপতি আছেন, উনি জেলা সভাপতি থাকবেন। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অন্য সমীকরণ দলের, যাই হোক সেটা অন্য বিতর্ক। কিন্তু তার থেকেও বড় প্রসঙ্গ এই যে তৃণমূলের মুখপাত্র জোর গলায় বলছেন আমরা সমস্ত দোষীদের বিরুদ্ধে, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে এন্ডোর্স করি না, জিরো টলারেন্স। তৃণমূলের সাধারণ একজন ব্লক সভাপতি, কোনো হনু নন, কোনো মন্ত্রী শান্ত্রী নন, তার বাড়ির গ্যারাজের ছবিটা শুধু দেখাবো আপনাদের। তার বাড়িতে 6টা দামি গাড়ি। ব্লক সভাপতি, দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, সেখানেও কিন্তু আজ ইডি গেছে, ইডি সেখানেও রেড করতে গেছে। তার বাড়িতে একের পর এক দামি গাড়ি, এক সেবার কারেক, যে গ্যারাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুজয় থেকে আমি আরো জানবো, সুজয় তো মানে সাধারণ ব্লক সভাপতি, একদম তৃণমূল স্তরের নেতা, তার এই গাড়িশাল। একেবারে দেখো, কিছু সময় আগেও আমরা দেখলাম যে এই নিয়ে তৃতীয়বার গাড়ি পরীক্ষা করলেন ইডি তদন্তকারীরা, এবং যেটা তদন্তকারীরা দেখছেন যে মূলত গাড়িটি কার নাম রেজিস্টার করা এবং গাড়ি কেনার যে খরচ, সেই খরচের টাকা কি বাবদ দেখানো হয়েছে, অর্থাৎ খরচের টাকা কি ব্যবসা থেকে দেখানো হয়েছে নাকি অন্য কোনো খাতে সেই খরচ, গাড়ি কেনার খরচ। তার কারণ যে গাড়িগুলি আমরা ছবিতে দেখাচ্ছি অত্যন্ত বিলাসবহুল এবং দামি গাড়ি, মিৎসুবিশি পাজেরো স্পোর্টস, যার বাজার দর প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। টয়োটা ফরচুনার রয়েছে, সেটাও 35 লক্ষ টাকা। এছাড়াও একটি সাদা ও একটি কালো রঙের হুন্ডাই আলকাজার গাড়ি, সেটিরও দাম কিন্তু প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। জিপ কম্পাস প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি গাড়ি, এবং একটি মারুতি জেন। তদন্তকারীরা কিন্তু বলছেন যে এই গাড়ি কোন টাকা কেনা হচ্ছে তারা খতিয়ে দেখছেন, কিন্তু যেটা স্থানীয় সূত্রে বলা হচ্ছে যে পারিবারিক যেহেতু ব্যবসা, এই চালকল ব্যবসা পারিবারিক ব্যবসা, এবং সেই পারিবারিক দীর্ঘদিনের ব্যবসা, সেই সূত্রে এই গাড়ি কেনা হয়েছে। কিন্তু তদন্তকারীরা খোঁজ করতে গিয়ে কিন্তু সমস্ত গাড়ির ইতিমধ্যে আমরা দেখলাম গাড়ির কার নামে রেজিস্টার করা হয়েছে সেই নথি তারা খতিয়ে দেখলেন। গাড়ির ভেতরে ঢুকে তারা প্রত্যেকটি জায়গা থেকে চেক করলেন যে গাড়ির ভেতরে কোনো রকম কোনো এই তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নথি বা কোনো তথ্য প্রমাণ তারা পান কিনা, সেটা তারা দেখছেন।
আমরা দেখলাম যে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর তারা সেটা নথিভুক্ত করলেন, গাড়ির চ্যাসিস নম্বর তারা সেটা নথিভুক্ত করলেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তারা রেকর্ড নিজেদের কাছে রাখছে তদন্তকারীরা। এবং যেটা তুমি বলছিলে যে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন তুলছেন তদন্তকারীরা যে একজন ব্লক সভাপতি তিনি কি করে এত দামি গাড়ি কিনলেন। পরিবার সূত্রে বা স্থানীয় সূত্রে কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে যে কোনোভাবেই তার রাজনৈতিক পজিশনকে ব্যবহার করা হয়নি। তিনি যেহেতু ব্যবসার সঙ্গে যুক্ত, তার পারিবারিক ব্যবসা, চালকল ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সূত্রেই এই সমস্ত গাড়ি কেনা হয়েছে। ফলে আসলটা কি তদন্তকারীরা নথি সংগ্রহ করে যাচাইয়ের পর সেটা স্পষ্ট হয়ে যাবে। এবং এখনও পর্যন্ত প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত, সেই তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন গাড়ি খতিয়ে দেখছেন, তার পাশাপাশি বাড়ির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। এই যে চালকলটা, সেই চালকলের ভেতরে, চালকলের অফিসে, সেখানে গিয়ে তারা তল্লাশি চালিয়ে মূলত দেখার চেষ্টা করছে। একদম সুজয়, তুমি নজর রাখো। সুজয় তো আছেই, 9 ঘন্টা ধরে তল্লাশি চলছে। এটা শুধুই পারিবারিক রাইস মিলের ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়ে এত বিলাসবহুল বাড়ি। আপনি বলুন, যে বাড়ির গ্যারাজে 6টা পেল্লাই এসইউভি রাখা যায়, সেই বাড়িটা কত বড়? শুধু গ্যারাজের ছবিটা দেখলাম। নন স্টপ তল্লাশি চলছে, কারণ ইডি মনে করছে শুধুমাত্র রাইস মিলের টাকা এই বিপুল সম্পত্তি হয়নি, রেশন দুর্নীতির টাকা এর মধ্যে জড়িয়ে রয়েছে, তাই তো তল্লাশি। তবে আরো একটা জায়গায় তল্লাশি, এবার ভাঙড়ে কাইজার আহমেদ, তৃণমূল কংগ্রেস নেতা, তার ভাই জাহাঙ্গীর আলম, তার বাড়িতেও তল্লাশি, তার রাইস মিলেও তল্লাশি। এই জাহাঙ্গীর আবার শওকত মোল্লার অতি ঘনিষ্ঠ বলে পরিচিত। স্বাভাবিকভাবেই যখন রেড হচ্ছে তখন শওকত মোল্লা মুখ খুলেছেন, জাহাঙ্গীরও বলেছেন, শোনাবো। মানে 2016 সালের দিকে এটা রাইস মিলটা চালু হয়। সেই সময় আমার একটা নমিনাল ছোট পার্সেন্টেজ ছিল, 10% মতো। কিন্তু পরে গিয়ে 2021 সালে আমরা এটা ট্রান্সফার করে দিই। আমাদের 3 জনের নামে ছিল, আমরা পুরোপুরি ট্রান্সফার করে দিই। আলিফ নূর এবং আনিসুর রহমান, এদের দুজনকে আমরা এটা 2021 সালে বিক্রি করে দিই। আমাদের মিলে আমার সম্ভবত যতটুকু জানা যে ওখানে কোনোরূপ কিছু হয়নি। এটা অন্যভাবে রাজনৈতিক রং হয়তো লাগানো হচ্ছে, আমি জানি না ঠিক সঠিক কী ব্যাপার। যদি কেউ অপরাধী হয় নিশ্চিতভাবে আইন দেখবে বিষয়টা, যারা এজেন্সি আর তদন্ত করছে নিশ্চিতভাবে দেখবে। এর সঙ্গে আমাদের ছবির কী আছে? আমাদের তো হাজার হাজার লাখ লাখ লোকের ছবি আমাদের সঙ্গে থাকে। কার রাইস মিল কে করছে, কে শেয়ার বিক্রি করছে, কার শেয়ার থাকছে, এসবের মধ্যে আমরা নেই, এসব আমরা কিছুই জানি না। আমাদের সঙ্গে অনেক লোকের সম্পর্ক থাকে, রাজনৈতিক সম্পর্ক থাকেই। প্রধানমন্ত্রীর পাশে বড় বড় রাহুল চোকসি থেকে শুরু করে যারা কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে চলে গেছে তাদের ছবি আছে। তাহলে তাদেরও জিজ্ঞেস করা উচিত যে তোমার পাশে এই ছবিটা কেন? তৃণমূলের প্রদীপ্ত মুখার্জি আছেন, আর কত হাত ধুয়ে ফেলবেন আপনারা? প্রদীপ্ত, মানে হাত না ধোয়ার কি আছে বা হাত ধোয়ারই বা কি আছে? আমরা হাত ধুচ্ছিও না, আমরা হাতে কিছু নিচ্ছিও না। পরিষ্কারভাবে বলতে চাইছি, ওই যে যিনি এইমাত্র বললেন যে হাত, মানে ছবি দেখালেই যদি কিছু হয়ে যায়। আর কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সিলেক্টিভ, সত্যি তো সিলেক্টিভই দেখতে পাচ্ছি। আমরা তো কাঁথি পুরসভার সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। আমরা তো এত সুন্দর ভিডিও অ্যানালিসিস করে বিজেপি দেখিয়েছিল যে কি আছে না আছে। পরবর্তীকালে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে দিলেন যে ওই খামের মধ্যে কি টাকা ছিল আপনি জানেন নাকি? ঠিক আমি যদি সেইভাবেই বলি যে এইখানে ওটা আছে, তার মানে কি এটা তৃণমূলের সঙ্গী নাকি? সেটা কি আপনি জানেন নাকি? ফলে এইভাবে আমরা বলবো না। আমরা যেটা বলবো যে সিলেক্টিভ সিবিআই করছে, ইডি করছে। আমরা বলবো যারা দোষী তাদের সঙ্গে তদন্ত হোক। সব থেকে বেশি গরু পাচারের কথা যদি আসে, তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত এমন কোন কোন লোক আছে যারা সব থেকে বেশি এক্সপোর্ট করে, যে 3টে কোম্পানি সব থেকে বেশি এক্সপোর্ট করে, তাদের সঙ্গে কার কার শেয়ার আছে সেগুলো খুঁজে বার করুক। সোনা পাচারের ক্ষেত্রে বর্ডারের কারা কারা যুক্ত আছে, সেই আধিকারিক যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার কি বর্তমান অবস্থা, তার সঙ্গে কোন রাঘব বোয়ালের যোগ আছে সেগুলো বার করুক। আমরা এইগুলো চাইছি। আমরা চাইছি যে স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে দোষীদের শাস্তি হোক, কিন্তু আপনারা যখনই দোষীদের শাস্তি হোক বলার পরেই অন্যদের দিকে জোরালো হয়ে আঙুল তোলেন, তখনই কিরকম কনফিউজিং হয়ে যায় বিষয়টা। কনফিউজিং এই বিষয়টাও যে সুজিত বসু, রাজ্যের মন্ত্রী, তাবড় তৃণমূল নেতা, সেই সুজিত বসুকে একাধিক প্রকাশ্য মিটিংয়ে ধমক দিয়েছেন মমতা ব্যানার্জি। সে নবান্ন সভাঘর থেকে হোক, পুজোর মিটিং হোক, একবার নয়, বারবার নানাভাবে নানা বিষয়ে ধমক, কখনো হকার নিয়ে, কখনো দুর্গাপুজো নিয়ে। কিন্তু তারপরেও সুজিত বসুর কোনো হেলদোল হয় না দলে, বরং আরো দায়িত্ব আরো বাড়লো সম্প্রতি। আমি এই নিয়ে আরো কথা বলবো, আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছে। কি দায়িত্ব ধমক খাওয়ার পর সুজিত বসুর বাড়লো, একবার শুনি প্রদীপ্ত।
আর দেখো, সুজিতবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী শনিবার তিনি সন্দেশখালিতে যাবেন এবং সন্দেশখালির উন্নয়নের কোথায় কি সমস্যা হচ্ছে, মানুষজন কি বলছে, মানুষজনের ওই এলাকার উন্নয়ন নিয়ে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে যেমনভাবে কথা বলবেন, তার পাশাপাশি ব্লকের যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকে থাকার কথা রয়েছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর। গতকাল বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুজিত বসুকে ডাকেন, ঘরে তিনি আলাদা করে এই বিষয় নিয়ে কথা বলেন, সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলেন এবং তারপরেই এই দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত বসুর ওপরই এবং তিনি আগামী শনিবার গিয়ে প্রশাসনিক ক্ষেত্রের এই সমস্ত বিষয় নিয়ে যেমনভাবে কথা বলবেন। তার পাশাপাশি তৃণমূল সূত্রে যা জানা যাচ্ছে, শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেপ্তারের পর ওই এলাকায় বেশ কিছু পদে তৃণমূল কংগ্রেসের যে দলীয় পদ রয়েছে সেখানে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, শূন্য পদ রয়েছে, সেখানে কাদেরকে নিয়ে আসা যায়, কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও সুজিত বসু তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করবেন এবং সেই রিপোর্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেবেন এবং তারপর স্থানীয় স্তরে অর্থাৎ সন্দেশখালির যে তৃণমূল কংগ্রেসের সংগঠন তার খোল নলচে কী হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ শনিবার দিন সুজিত বসু সন্দেশখালিতে গিয়ে একদিকে যেমন তিনি প্রশাসনিক ক্ষেত্রে বৈঠক করবেন, তেমন দলীয় বিষয়েও তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং এই জায়গা থেকেই রাজনৈতিক মহল অন্তত মনে করছে যে সুজিত বসু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হকার বৈঠকে বলুক বা পুজোর বৈঠকে তিনি যে কথা বলেছেন শ্রীভূমির পুজো নিয়ে, তা সত্ত্বেও বসিরহাটের ক্ষেত্রে বা সন্দেশখালির ক্ষেত্রে সুজিত বসুর প্রতি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখছেন এবং সে কারণেই এই দায়িত্ব একদম নির্দিষ্টভাবে সুজিত বসুর ওপর দেওয়া হয়েছে। একদম প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে তিরস্কার আর পুরস্কার হাত ধরাধরি করে চলছে অন্তত সুজিত বসুর ক্ষেত্রে। দেখুন, সন্দেশখালি তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ, সে দায়িত্ব পেলেন সুজিত বসু, বাকিটা আপনি বুঝে নিন।